হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। আমরা আজকে জিওগ্রাফির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, এখান থেকে ল্যান্ডস্লাইড অ্যাজ এ হ্যাজার্ড ও ডিজাস্টার আমরা এটা পড়াশুনো করব। তো এখানে মেনলি আজকে যেটা আমরা ডিসকাশন করতে চলেছি সেটা হচ্ছে কজেস অফ ল্যান্ডস্লাইড। ওকে, তো ফার্স্টে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে হোয়াট ইজ ল্যান্ডস্লাইড। যদি আমরা এটাকে ডিফাইন করতে চাই, দেখো, মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুসারে সাধারণত ভূমির ঢাল, বেগ, শিলাখণ্ড, মাটি বা কৃত্রিমভাবে ভরাটকৃত পদার্থের দ্রুত নিম্নগামিতাই ভূমিধ্বস। আমি একটু এটাকে ইউএসজিসি প্রদত্ত সংজ্ঞা এটাকে বেশি ফলো করতে বলবো, যে এ ল্যান্ডস্লাইড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মুভমেন্ট অফ আ মাস অফ রক, ডেব্রিস অর আর্থ ডাউন আ স্লোপ। অর্থাৎ কোনো একটা মাস অফ সয়েল হতে পারে, মাস অফ ডেব্রিস হতে পারে। ডেব্রিস মিন্স কিছু কিছু পাথরের টুকরো তার সঙ্গে মাটি একসঙ্গে যদি মিশে থাকে তাহলে তাকে আমরা ডেব্রিস বলে থাকি, বা বড় কোনো শিলাখণ্ড হতে পারে যখন ভূমির ঢাল অনুসারে হঠাৎ ওপর থেকে নিচে নেমে আসে, তখন তাকে আমরা বলছি স্লাইডিং, ল্যান্ডস্লাইড। তো মোটামুটি এইটুকু আমাদের জানলেই হবে যে ল্যান্ডস্লাইড কি, মানে ওটা ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ভূমির ঢাল অনুসরণ করে নেমে আসবে, এটা একটা মোস্ট প্রমিনেন্ট ক্রাইটেরিয়া। আর হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ আর্থ ডেব্রিস অর বিভিন্ন টাইপের শিলা বলতে পারি। ঠিক আছে, এবার দেখো কজেস অফ ল্যান্ডস্লাইড, এর কতগুলো কজেস রয়েছে, আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করব। ফার্স্ট অফ অল, ন্যাচুরাল কজেস। ন্যাচুরাল কজেসের মধ্যে জিওলজিক্যাল ফ্যাক্টর একটা বিশেষভাবে কার্যকরী। কি? ফার্স্ট হচ্ছে স্লোপ অফ দ্য ল্যান্ড, মানে কোথায় ল্যান্ডস্লাইড হবে। আমি যদি বলি যে স্লোপ অফ দ্য ল্যান্ড মিডিয়াম হতে পারে, লো হতে পারে, আবার স্টিপ স্লোপ হতে পারে। যখন আমরা কোনো একটা অঞ্চলের ফিজিওগ্রাফি দেখব, তখন আমরা দেখব যে ওখানে ভূমির ঢাল অর্থাৎ স্লোপটা কেমন, স্টিপ, মিডিয়াম, কি লো আর ভেরি লো। মানে যদি পার্বত্য অঞ্চল হয় সাধারণত আমরা স্টিপ স্লোপ দেখতে পাই, আবার মালভূমি অঞ্চলে মিডিয়াম স্লোপ এবং সমভূমি অঞ্চলে জেন্টল স্লোপ দেখা যায়। এটা আমরা খুব ছোটোবেলা থেকে শিখে এসেছি। তো তাহলে এই হ্যাজার্ড অর ডিজাস্টার ল্যান্ডস্লাইড এটা মোস্ট প্রমিনেন্ট ইন হিলি এরিয়া আর মাউন্টেনিয়াস এরিয়া। ওকে, তাহলে স্লোপ অফ দ্য ল্যান্ড একটা বিশাল কার্যকরী অংশ। মানে তোমরা একটু এটাকে ধারণা করতে পারো যে এই রকমটা ঠিক যদি হয়, মানে আমি যদি বলি যে এই রকম একটা স্লোপ, একদম স্টিপ স্লোপ, তাহলে এই অংশে যখন ক্ষয় হবে, ক্ষয়জাত পদার্থগুলো কি করবে, এখান থেকে নিচের দিকে নেমে আসবে। যদি এটা জেন্টল স্লোপ হতো, মানে যদি আমি ধরে নিই যে এই রকম, অর্থাৎ এটা মোস্টলি হরাইজন্টাল, তো এরকম হলে এই অঞ্চলে যদি ক্ষয় হয়, ক্ষয়জাত পদার্থ তার পাশেই সঞ্চয় হবে, এর কোনো ট্রান্সফার হওয়ার টেন্ডেন্সি থাকবে না। ওকে, আচ্ছা, নেক্সট দেখো স্ট্রাকচারাল ডিফরমেশান। ডিফরমেশান মিন্স যদি কোনো ভূমিভাগের ওপর কোনো ফাটল, দারণ এরকম কিছু থাকে, মানে ধরো আগে কোনো আর্থকোয়েক হয়ে গেছে, সেখানে কোনো ফাটল অলরেডি তৈরি হয়েছে, তাহলে এটা তাড়াতাড়ি ক্ষয় পাবে এবং তাড়াতাড়ি ট্রান্সফার হবে। বা যদি ন্যাপ হয়, থ্রাস্ট হয়, ওভারটার্ন ফোল্ড হয়, ওভারটার্ন ফোল্ড হলে ওখানে ল্যান্ডস্লাইড হওয়ার টেন্ডেন্সি অনেকটা বেড়ে যায়। এরকম একটা এক্সাম্পলও দেওয়া আছে, দেখো, উত্তর পশ্চিম হিমালয়ের বেশ কিছু স্থানে এরূপ গঠনগত বিকৃতির জন্য সর্বাধিক ভূমিধস লক্ষ্য করা যায়। আমি তোমাদের প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমাদের হিমালয় এর মধ্যে দার্জিলিং হিমালয়া এটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট ল্যান্ডস্লাইড জোন। ওকে, দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সেস লোড অন দ্য স্লোপ। যদি একটা স্লোপের ওপরে অতিরিক্ত বোঝা থাকে, যেমন কি বরফের আস্তরণ, আগ্নেয় উদ্ভিদ, লবণ কেলাস, ঠিক আছে, এই টাইপের, মানে ধরো অলরেডি আমরা হিমালয়ান রিজিয়ন মানে জানি
এখন শীতের সময় ওখানে প্রচুর পরিমাণে স্নোফলিং হচ্ছে, স্টিপ স্লোপ রয়েছে, তার উপর স্নোফলিং হয়ে যদি এই রকম জায়গায়, জাস্ট এইরকম জায়গায় অতিরিক্ত স্নো জমা হয়, তাহলে এই লোডটা এই স্টিপ স্লোপের কারণেই ধরে রাখতে পারবে না, এই এক্সেস লোডটাকে ওকে করবে, ট্রান্সফার করে দেবে। ওকে, রিমুভাল অফ দ্য স্লোপ সাপোর্ট। দেখো এক্সাম্পল দেওয়া আছে 1925 খ্রিস্টাব্দে ইউএসের গ্রসভেঞ্চার রোডের ভূমিধ্বসটি এই কারণেই ঘটেছিল। ডিক্রিজ অফ রক টলারেন্স, অর্থাৎ শিলার সহনশীলতা যদি হ্রাস পায়, এই যে আমি জাস্ট আগেরটাই বললাম যে শিলার ওপর বিভিন্ন ওয়েদারিক এলিমেন্টগুলো যেরকম বৃষ্টিপাত, তুষারপাত, টেম্পারেচার, এরা কাজ করতে থাকে অলওয়েজ। তাহলে এরা কাজ করতে থাকলে শিলা ক্রমাগত ভঙ্গুর হয়, এটা আমরা সকলেই জানি, যে কারণে শিলার যে সহনশীলতা ডিক্রিজ হবে। যখনই কোনো একটা শিলার সহনশীলতা কমে যায় তখন ভূমিধ্বস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দেখো শিলার সহনশীলতা নষ্টের কারণে ভারতের উত্তর পূর্বের কালিম্পং অঞ্চলে প্রায়শই ধসের পরিস্থিতি দেখা যায়। ওকে, ওয়েদারিং অ্যান্ড ইরোশন মোস্ট ইম্পর্ট্যান্ট। এফেক্ট অফ গ্লেসিয়ার, যেটা অলরেডি আমি তোমাদের বলে দিলাম। এই যে দেখো কি কি বলা আছে, হিমবাহ মধ্যস্থ ফাটল থেকে কোনো বড় আকারে বরফের স্তূপ সংলগ্ন শিলাখণ্ড সমেত খসে পড়া, এরকম হতে পারে। ঠিক আছে, যেটা আমরা এখন প্রায়শই পার্বত্য অঞ্চলে মেনলি আমাদের হিমালয়ান রিজনে দেখতে পাই। বরফ গলা জলে পার্বত্য উপত্যকায় চাপ বৃদ্ধি পাওয়া, সে কারণেও হতে পারে। হিমানি সম্প্রপাত একটা বড় কারণ। দেখো তার কতগুলো এক্সাম্পলও দেওয়া আছে। সম্প্রতি 2021 7ই ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের নন্দাদেবী হিমবাহ ভেঙে পড়ার কারণে ধৌলিগঙ্গা, অলকানন্দা তৎসংলগ্ন নদীপাড় এলাকায় ব্যাপক ভূমিধ্বস লক্ষ্য করা গিয়েছিল। রিভার ব্যাঙ্ক ইরোশন, এটা সমভূমি অঞ্চলে, নদীর পাড় সংলগ্ন অঞ্চলে কি হয়, যখন রিভারের ল্যাটারাল ইরোশন বাড়ে, মূলত আমরা এটা দেখতে পাবো নদীর মধ্যগতি এবং নিম্নগতিতে। ঠিক আছে, যখন ল্যাটারাল ইরোশন বাড়ে অর্থাৎ পার্শ্বক্ষয় বাড়ে, তখন কি হয় যে একটা টার্ম হয় টো ইরোশন, নদী নিচের দিকটা বেশি ক্ষয় করে, তখন ওপরের অংশটা ধসে পড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, টেকটনিক আপলিফমেন্ট এন্ডোজেনেটিক ফ্যাক্টরসের মধ্যে রয়েছে টেকটনিক আপলিফমেন্ট। কি হয় না, গিরিজনী আলোড়নের ফলে মহীভাবক বা গিরিজনী দুটো হয়, একটা হচ্ছে সাইড বাই সাইড মহীভাবক, আর যদি হয় আপ অ্যান্ড ডাউন তাহলে হচ্ছে গিরিজনী। ওকে, এই দুটো টার্ম সম্পর্কে আমাদের একটু কনসেপ্ট রাখা দরকার। তো এই যদি কখনো ভূ আলোড়ন হয় তখন কি হয় যে ওই শিলার মধ্যে ফাটল দারণ সৃষ্টি হয় এবং যার প্রভাবে একটা অংশ বসে যায় আর একটা অংশের উত্থান ঘটে। ঠিক আছে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মূলত এই কারণে ভূমিধ্বস বেশি হয়। আর্থকোয়েক একটা মোস্ট ইম্পর্টেন্ট। ভলকানিজম, তার ফলেও ভূমিধ্বস হতে পারে। কি হয়, ওই যে লোড বেড়ে যায়, যেটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। আর কি আছে, ক্লাইমেটিক ফ্যাক্টর, হেভি রেনফল। ঠিক আছে, যেটা আমরা সবাই সাক্ষী আছি 2013 খ্রিস্টাব্দে ভারতের উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধ্বসের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল। মানে সেখানে কতগুলো ফ্যাক্টর কাজ করছে, স্টিপ স্লোপ, আর একটি হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টর, মানে হিউজ রেনফলের কারণে ওখানে এরোডেড মেটেরিয়ালগুলো জলের সাথে প্রবাহ হচ্ছে। যত এরোডেড মেটেরিয়ালগুলোকে নিয়ে চলে আসছে ততই কি হচ্ছে যে শিলার প্রসারণশীলতা আরও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, টেম্পারেচার, উষ্ণতা বেড়ে গেলে আবার উষ্ণতা হ্রাস পেলে, যদি প্রচণ্ডভাবে উষ্ণতা বেড়ে যায় তাহলে শিলার মধ্যে এই সংশক্তি মাত্রা দ্রুত হ্রাস পায়, শিলা ভঙ্গুর হয়। আবার যদি উষ্ণতা হ্রাস পায় তাহলে কী হবে, অত্যধিক শীতলতার কারণে বরফ জমে, ফাটলের মধ্যে বরফ জমলে কেলাসন প্রক্রিয়ায় সেটা ক্ষয় পেয়ে যায়। সাইক্লোনের একটা অন্যতম, সাইক্লোনও একটা ল্যান্ডস্লাইডে অন্যতম ভূমিকা পালন করে। থান্ডারস্টর্ম। আচ্ছা, আদার ফ্যাক্টর কী কী আছে, অ্যাকশন অফ গ্রাউন্ড ওয়াটার। এই যে দেখো এই ডায়াগ্রামটা একটু,
যে গ্রাউন্ড ওয়াটার ফ্লো এই রকম যদি ভেতরের দিকে, যেটা সাবসারফেস ফ্লো আমরা বলি, সাবসারফেস রেন ওয়াটার ফ্লো করার কারণে এই নিচের দিকের যে মেটেরিয়ালগুলো আছে তাদেরকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। যখনই এই নিচের পোর্শনগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে তখনই এই জায়গায় ভূমিধ্বস হওয়ার সম্ভাবনা প্রবল। দেখো এক্সাম্পল আছে 2007 খ্রিস্টাব্দে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের ভূমিধ্বস সৃষ্টির মূল কারণটি ছিল ভৌমজলের সম্বন্ধীয়। আচ্ছা, ফ্লাড মনুষ্য সৃষ্ট কারণ, এটা একটা মেন রিজন আছে। ডিফরেস্টেশন, কনস্ট্রাকশন, ওকে, আনসাইন্টিফিক এগ্রিকালচার, মেনলি শিফটিং কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশনে কী হয়, মূলত আমরা জানি আমাদের উত্তর পূর্ব ভারতের অরণ্য অঞ্চলগুলোতে, পাহাড়ি অঞ্চলে যেখানে ধাপ কেটে চাষ করা হয়, ঝুম কাল্টিভেশন, এটাও আমরা খুব পরিচিত একটা টার্ম জানি। শিফটিং কাল্টিভেশনটা কেমন, যে একটা জায়গায় জমি তৈরি করা হয়, সেখানে যখন জমির উর্বরতা নষ্ট হয়ে যায় কিছু বছর চাষ করার পরে আবার একটা অন্য জায়গায় গিয়ে জমি তৈরি করা হয় এইভাবে। আর পার্বত্য অঞ্চলে কি হয়, পার্বত্য অঞ্চলে যেটাকে আমরা ঝুম কাল্টিভেশন বলছি, সেটা পাহাড়ের ধাপ কেটে আনসাইন্টিফিক্যালি যখন করা হয় তখন পাহাড়ি অঞ্চলে ইরোশন বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, দেখো বলাই আছে এই অবৈজ্ঞানিক কৃষিকাজের কারণে নেপালের পোখরা উপত্যকা বরাবর ভূমিধসের ঘটনা প্রায়শই লক্ষ্য করা যায়। এক্সট্রাকশন অফ মিনারেল রিসোর্স, হিউজ পরিমাণে যদি মিনারেল রিসোর্স তোমরা দেখো যে এক্সট্র্যাক্ট করা হচ্ছে, বিশেষত আমাদের ছোটনাগপুর মালভূমি অঞ্চল, যাকে আমরা খনির বলে থাকি, যে ভারতের খনিজ সম্পদের স্তূপ ওইখানে রয়েছে। তো সেখানে যখন আমরা খনিজ সম্পদগুলো মাটির তলা থেকে বের করে আনছি তখন কি হচ্ছে, মাটির তলায় একটা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে। সেই ফাঁকা জায়গা কোনো কিছু দিয়ে যদি ভরাট না করা হয় তাহলে কি কি দিয়ে ভরাট করার অপশান আছে, ছাই, বালি, ঠিক আছে, বা গার্বেজ, এইগুলো দিয়ে যদি ফিল আপ না করা হয় তাহলে ওই অঞ্চলে প্রবল ভূমিধ্বস লক্ষ্য করা যায়। এটা একটা কমন ফ্যাক্টর। রিজার্ভার কনস্ট্রাকশন, ওকে, ভূমিধ্বসের পরিণাম বা ইম্প্যাক্ট, যেটাকে আফটারমেথ, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তা আজকে আমরা মেনলি এই কজেসগুলো নিয়ে ডিসকাশন করলাম, তোমরা এগুলো দেখতে থাকো। নেক্সট ক্লাস আমরা আসবো এফেক্ট অফ ল্যান্ডস্লাইড। ওকে, বাই, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।